কেমন আছো সবাই? জীবনানন্দ দাশের সুচেতনা কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আজকের আয়োজন। তো আমাদের ১ম যে ২ টা প্রশ্ন আছে প্রায় একই রকম যে সুচেতনাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? লক্ষ্য করো যে ৪ টি অপশন আছে ১ম প্রশ্নে। এই ৪ টি অপশনই কিন্তু কবিতায় আছে। কাজেই তোমাদের কাছে ৪ টিই পরিচিত মনে হবে। কিন্তু ১ম লাইনেই কবি বলেছিলেন, "সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে।" যদিও বিকেলের নক্ষত্রটিও আছে কিন্তু সরাসরি বলেছেন, "সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ।" অর্থাৎ সুচেতনাকে কবি দূরতর দ্বীপের সাথে তুলনা করেছেন। এখন কেন এত দূরের দ্বীপের সাথে তুলনা করেছেন? সেখানে কি সাধারণ মানুষ যেতে পারে না সেই কারণে? দেখো ১ম অপশনে আছে সাধারণের অগম্য নয় বলে অর্থাৎ সাধারণ মানুষ যেতে পারে না, সেটা না। সুচেতনা বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে কিন্তু সকলের মধ্যে থাকতে পারে না। এই কারণে তিনি বলেছেন দূরতর দ্বীপ। অর্থাৎ চাইলেই সবার মধ্যে সেটা থাকে না। সাধারণ কথাটা কিন্তু বোঝায় যে সাধারণ মানুষ অর্থাৎ অসাধারণ মানুষের মধ্যেই কেবল সুচেতনা থাকে সেরকম হবে না। সকলের মাঝে থাকে না, কারো মাঝে থাকে। এই কারণে তিনি দূরতর দ্বীপের সাথে সুচেতনাকে তুলনা করেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে এই যে সুচেতনা কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? ১ম লাইনেই বলা আছে যে বিকেলের নক্ষত্রের কাছে। অন্য কোনো সময়ের কাছে নয়, বিকেলের নক্ষত্র অর্থাৎ এতটাই সেটা অসম্ভব এবং দুর্লভ অনেকটা বিকেলে যেরকম নক্ষত্র দেখা যায় না সেরকম। তো এই সুচেতনাকে কবি যখন দূরতর দ্বীপের সাথে তুলনা করেছেন, তার পরের লাইনেই তিনি একটা কথা বলেছিলেন, "সেইখানে দারুচিনি দ্বীপের ফাঁকে নির্জনতা আছে।" এখন কেন এই নির্জনতার কথা তিনি বলেছেন? কারণ তার কাছে মনে হয়েছে যে তিনি যে নগরে থাকেন, শহরে থাকেন, সেই যান্ত্রিক সভ্যতার মাঝে সুচেতনাকে পাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। যেইখানে দারুচিনি দ্বীপের ফাঁকে নির্জনতা আছে অর্থাৎ শান্তি আছে, কোলাহল নেই, সেইখানে হয়তোবা সুচেতনা আছে। এই কারণে তার কাছে যখন মনে হয়েছে যে নাগরিক সভ্যতায় সুচেতনা দুর্লভ, সেই কারণে তিনি এই যে দারুচিনির ফাঁকে নির্জনতার কথা উল্লেখ করেছেন। পরের লাইনটা হচ্ছে, "এই পৃথিবীর রণরক্ত সফলতাকে কবি কেন শেষ সত্য বলে স্বীকার করেন না?" অর্থাৎ তিনি বলেছিলেন, "এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়।" অর্থাৎ যদিও এসব আছে কিন্তু শেষ সত্য নয়। কারণটা হচ্ছে তিনি পৃথিবীর ক্রমমুক্তিতে বিশ্বাস করতেন। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে একসময় আবারও এই যে যুদ্ধ-বিধ্বংস চলছে এটার একটা সমাধান হবে বা মানুষের চেতনা হবে, শুভ চেতনা হবে যেটাকে তিনি সুচেতনা বলেছেন। তো এই কারণে তিনি বলেছেন যে এই যে রক্ত সফলতা বা যুদ্ধ, তারপরে হিংসা, মারামারি এগুলো আছে যদিও কিন্তু এটিই পৃথিবীর শেষ সত্য নয়। পরের প্রশ্ন নিশ্চয়ই তোমরা এর মধ্যে বুঝে গেছো যে কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? রক্ত সফলতা। সুচেতনা শব্দটি কবি কী অর্থে ব্যবহার করেছেন? শুভ চেতনা। এটা কিন্তু এই যে সুন্দর চেতনা অপশনে থাকলেও সেটা দেওয়া ঠিক হবে না। কারণ কবি যেটা বুঝিয়েছেন, বইয়ে যেটা আছে সেটাই লিখতে হবে। যদিও শুভ আর সুন্দরের মধ্যে পার্থক্য খুব সামান্যই আছে। তবে তোমাদের মনে রাখতে হবে সুচেতনা মানে শুভ চেতনা। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? কোনটি মনে হচ্ছে তোমাদের কাছে? এখানে কিন্তু উত্তরটা হবে ইহলৌকিকতা। কারণ মানুষ বেঁচে থাকার প্রয়োজনে অনেক বস্তুগত কাজ করে। এগুলোই হচ্ছে ইহলৌকিকতা। এই বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল চরণটিতে কি প্রকাশ পেয়েছে? অবশ্যই আশাবাদ প্রকাশ পেয়েছে। আর সুচেতনা কবিতায় কোনটিকে অনেক শতাব্দীর মনীষীর কাজ বলা হয়েছে? ওই যে আগেই তিনি বলেছেন যে, "এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়।" তো এই যে বিশ্বাসটা যে একদিন আবার সুদিন আসবে, তিনি মনে করেছেন যে পৃথিবীর এই যে ক্রমমুক্তি সেটা অনেক শতাব্দীর মনীষীর কাজ। অর্থাৎ যে ভালো মানুষ আসবে, চিন্তাশীল মানুষেরা, তাদের হাত ধরেই এই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সুচেতনা কবিতায় কবিপ্রাণ রূঢ় রৌদ্রে ঘুরেছে কেন? মানুষকে মানুষের মতো ভালোবাসতে কবির প্রাণ রূঢ় রৌদ্রে ঘুরেছে। কবি কাকে ভালোবাসা দিতে গিয়েছেন? অবশ্যই পৃথিবীর মানুষকে তিনি ভালোবাসতে গিয়েছেন। জীবনানন্দ দাশের মতে পৃথিবীর গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথ কোনটি? শুভ চেতনা বা সুচেতনা যখন এই মানুষের মধ্যে আসবে তখনই তিনি বিশ্বাস করেছেন যে পৃথিবীর গভীর অসুখ বা বিপর্যয় থেকে ক্রমমুক্তি ঘটবে। সুচেতনা কি ধরনের চেতনা? অবশ্যই প্রশ্নে ইতিবাচক, নেতিবাচক এরকম কিছু অপশন থাকবে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ইতিবাচক চেতনা হচ্ছে সুচেতনা। আর সুচেতনার প্রভাবে কোথায় অনন্ত সূর্যোদয়ের প্রকাশ ঘটবে? শাশ্বত রাত্রির বুকে
অনন্ত সূর্যোদয়। কবি মানুষকে কিসের মতো ভালোবাসতে গিয়েছিলেন? মানুষের মতো। আর মুক্ত পৃথিবীর বাতাস কেমন? সূর্য করোজ্জ্বল। প্রায় ততদূর ভালো শূন্যস্থানে কি বসবে? লাইনটা এরকম ছিল যে, এ বাতাস কেমন সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। কবি আগামী প্রজন্মের কাছে কি অঙ্গীকার করেছেন? সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার করেছেন এই সুচেতনা কবিতায়। কবি কিসের টানে মানব জন্মের ঘরে এসেছেন? মাটির পৃথিবীর টানে তিনি মানব জন্মের ঘরে এসেছেন। কবি কোনটিকে লাভ বলেছেন? মানব জন্ম নেওয়াকে কবি একটা লাভ বলেছেন। শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? অনন্ত সূর্যোদয় ঘটে শাশ্বত রাত্রির বুকে। আর সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? পৃথিবীর কাছে। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? আগের একটা প্রশ্নে আমরা আলোচনা করেছি মনীষীর হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে। সুচেতনা কবিতায় কবি যে বাতাসের উল্লেখ করেছেন তা কেমন? পরম সূর্য করোজ্জ্বল। এই লাইনটা মনে রাখবে, অনেকবার পরীক্ষায় আসে। মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসে কবি কি অনুভব করেছেন? না এলেই ভালো হতো। কিন্তু পরের প্রশ্নটা লক্ষ্য করো যে মানব জন্মের ঘরে এসে কবির গভীরতর লাভ হলো তা কবি কখন বুঝেছেন? শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। অর্থাৎ ১ম এ তিনি অনুভব করেছেন যে না এলেই ভালো হতো। এটা অনুভব করে তিনি মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসেছেন। কিন্তু তারপর একদিন শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে তিনি অনুভব করলেন, এসে গভীরতর লাভ হলো। এই যে মানব জন্ম নিয়েছেন, এর ভিতরে একটা লাভও আছে। কারণ তখন তার মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয়েছে যে একদিন সুচেতনা আসবে। কবির কল্পনায় সুচেতনা কিসের মতো? বিচ্ছিন্ন দ্বীপের মতো বা ওই যে দূরতর দ্বীপের মতো। সুচেতনার কবিতাটি নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। এটি কিন্তু মনে রাখতে হবে। আর এই বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৪২ সালে। একটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে। এইচএসসি বলো বা অ্যাডমিশন টেস্ট বা বিসিএস সব ধরনের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের মায়ের নাম কি? অথবা কোন কবি তার মায়ের অনুপ্রেরণায় কাব্য রচনা শুরু করেছিলেন? জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। আর কুসুম কুমারী দাসকে হয়তোবা তোমরা ভুলে গিয়েছো, কিন্তু তার একটা কবিতা কিন্তু আমরা সবাই পড়েছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই বিখ্যাত সুন্দর কবিতাটি কুসুম কুমারী দাশের লেখা। আর তারই অনুপ্রেরণায় তার পুত্র জীবনানন্দ দাশ কবিতা লেখা শুরু করেন। পরের প্রশ্নটি হচ্ছে রূপসী বাংলার কবিকে। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি। এই যে রূপসী বাংলার কবি ছাড়াও তার আরো ২ টা পরিচয় আছে। বুদ্ধদেব বসু নামে একজন বিখ্যাত কবি, তাকে বলেছিলেন নির্জনতম কবি। এটাও মনে রাখতে হবে। প্রশ্নটা ২ ভাবেই আসতে পারে যে বুদ্ধদেব বসু তাকে কি বলে আখ্যায়িত করেছিলেন? অথবা জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে কে আখ্যায়িত করেছিলেন? তখন উত্তর হবে বুদ্ধদেব বসু। আর অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলতেন চিত্ররূপময়। অর্থাৎ তার কাছে মনে হয়েছে যে তার কবিতা পড়লে মনের ভিতর একটা চিত্র ফুটে ওঠে, একটা দৃশ্য কল্পনা করা যায়। তোমাদের কাছেও এরকম মনে হবে যখন তোমরা তার অন্য কবিতাগুলো পড়বে। অনেক সুন্দর, সুন্দর কবিতা আছে তার। তো সেই কবিতাগুলো পড়ার সময় একটা চিত্ররূপ কল্পনা করা যায়। এ কারণে তার কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চিত্ররূপময়। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। খুব বিখ্যাত একটা লাইন বনলতা সেন কবিতার। আর এই কবিতার স্রষ্টা হচ্ছেন জীবনানন্দ দাশ। এবারে তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো দেখে নাও। ঝরা-পালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলা। আর তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। এই যে তার যত বই আছে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে যে কবিতার কথা কী ধরনের গ্রন্থ? নামে কবিতা থাকলেও এটি কিন্তু প্রবন্ধ গ্রন্থ। আর জীবনানন্দ দাশের খুব বিখ্যাত ২ টা উপন্যাস হচ্ছে মাল্যবান এবং সুতীর্থ। তার জন্ম হয়েছিল ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে। আর মৃত্যু ১৯৫৪ সালের ২২শে অক্টোবর কলকাতায় হয়েছিল ট্রাম দুর্ঘটনায়। এই প্রশ্নটাও অনেক সময় আসে যে কোন কবির মৃত্যু দুর্ঘটনায় হয়েছিল। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।